বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বার্তায় শি উল্লেখ করেছেন, চীন ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত দুই দেশ সবসময় একে অপরকে সম্মান করেছে। বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার শেখ হাসিনাকে ক্ষমতা ফিরিয়ে দিতে শেখ হাসিনার পাশে দাঁড়াচ্ছে একে একে বিশ্বের বিভিন্ন শক্তিশালী রাষ্ট্র। এবার ট্রাম্পের পরেই শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী বলে ঘোষণা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। হঠাৎ করে কেন চীনের প্রেসিডেন্ট শেখ হাসিনার পাশে দাঁড়াচ্ছেন? দর্শক, সারা দেশে কি ঘটতে চলেছে বিস্তারিত জানতে দেখতে থাকুন। বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে নির্বাসনে রয়েছেন। সেখানে বসে তিনি নানা রকম অডিও বার্তায় হুমকি এবং ধামকি দিয়ে চলেছেন। তিনি এবং তার মিত্র ভারত সম্মিলিতভাবে বাংলাদেশের শাসন ব্যবস্থা, বাংলাদেশের প্রশাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, জনগণের ভিত্তি এবং বর্তমান সরকার তাদের কর্মকাণ্ডকে একেবারে ধূলিসাৎ করার জন্য, নস্যাৎ করার জন্য নানা রকম চেষ্টা এবং তদবির তারা চালিয়ে যাচ্ছেন। করে নতুন বাংলাদেশের পুলিশ হিসেবে কাজ করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউনিট প্রধানদের সাথে বিশেষ বৈঠকে এই নির্দেশ দেন তিনি। বলেন, রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে কাজ করতে হবে দেশের স্বার্থে। কনক সারোয়ারের ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন, সেটা হলো জাতির ভাগিনা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের। যেই ছবিটির কারণে ফেসবুক লিখে জানিয়েছে যে পৃথিবীতে এর চাইতে বেশি কোনো ছবি ভাইরাল হয় নাই, যেই ছবিটি জয়ের ভাইরাল হয়েছে। জয়ের এই ছবিটি আপনাদের দেখার জন্য আমাদের থাম্বনেইল যদি সেটটা যায়, এটা সামলানো বড় কঠিন। মাইটটা শব্দ মানছে গনে না, না শোনো, মাইটটা শব্দ যদি চেত নাই মনে করো না, যদি চেতটা যায় ফানুক সাফের থেকে কিন্তু এটার বিষ বেশি হয়ে যায়। আসলে এই কথাটা কেন বললাম, এই মুহূর্তে গেল ধরেন 17 বছর একটা লড়াই সংগ্রাম শেষে যখন ক্ষমতার চেয়ারটা চোখের সামনে ভাসছে, এর মাঝখানে কোথায় থেকে যেন ডক্টর ইউনূস সরকার এসে বসে গেলেন, বাকি মুরব্বীদেরকে নিয়ে একটা সার্কেল তৈরি করলেন। সেখানে আবার এই ছাত্র উপদেষ্টারা বসলেন, আবার রাজনৈতিক দল তৈরি হয়ে গেল রাতারাতি, আবার ক্ষমতার দিকে ধাবিত হওয়ার জন্য সংসদের ঠিক রোডটার মুখে। ভাবিকে আইডিয়াটা সুন্দর, ওই দেখা যায় সংসদ ভবনে এরকম একটা কবিতা বানানোর পরিকল্পনা ছিল হয়তোবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আব্দুল সিরাত ফারুকী। কি হচ্ছে দেশে, কি ঘটতে যাচ্ছে দেশে? ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বর্তমানে হঠাৎ করে সারা দেশে শুরু হয়েছে তুমুল অস্থিরতা এবং সারা দেশে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। আমরা ইতিমধ্যে ভিডিওর শুরুতে অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই এই বিষয়টা আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়েছে। আমি সংক্ষেপ করার ক্ষেত্রে আপনাকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানাতেছে, যারা আমার ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলতে এখনো হচ্ছেন, প্লিজ দয়া করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সেটা দেখবেন। আর বেশি কথা না বলে আমরা ভিডিওটা একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবো। ভাবমূর্তি পুনরুদ্ধার করে নতুন বাংলাদেশের পুলিশ হিসেবে কাজ করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউনিট প্রধানদের সাথে বিশেষ বৈঠকে এই নির্দেশ দেন তিনি। বলেন, রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে কাজ করতে হবে দেশের স্বার্থে। প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে বিশেষ বৈঠকে বসেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজি, মহানগর পুলিশ কমিশনার সব ইউনিট প্রধান অংশ নেন বৈঠকে। পুলিশ কর্মকর্তারা আইন শৃঙ্খলা রক্ষা ও বাহিনী পরিচালনায় তাদের সীমাবদ্ধতার কথা সরকার প্রধানের কাছে তুলে ধরেন। তোমাদের তরফ থেকে কথাগুলো শুনে খুব খারাপ লাগলো, যে অবস্থার মধ্যে তোমাদেরকে কাজ করতে আমরা ঠেলে দিয়েছি, যে করো। পুলিশ বাহিনীকে রাজনৈতিক প্রভাব মুক্ত রেখে পেশাদারিত্বের সাথে পরিচালনার নির্দেশ দেন ডক্টর ইউনূস। বলেন, জনগণের সেবায় এমন ভূমিকা রাখতে হবে যাতে মানুষ অতীত ভুলে যায়। আমরা শুধু পুলিশ বাহিনী না, আমরা নতুন বাংলাদেশের পুলিশ বাহিনী। এই ক্যারেক্টারটা জন্য দেখলে মনে হচ্ছে না, এই লোকটা, এই পুলিশটা নতুন বাংলাদেশের পুলিশ। তোমার কাজে কর্মে তখন মানুষ অতীত ভুলে যাবে, মাফ করে দেবে, যা আমাদের সবাইকে ভুক্তভোগী হতে হয়েছে, সেটার কারণে তাদেরকে সেই ভূমিকা পালন করতে হয়েছে। এখন সুযোগ পেয়েছে, তারা নিজের চরিত্র নিজের ভাবে উন্মোচন করেছে যে আমি নতুন বাংলাদেশের পুলিশ।
প্রধান উপদেষ্টা পুলিশকে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহিনী উল্লেখ করে বলেন, নতুন বাংলাদেশের পুলিশ হিসেবে নিজেদের প্রমাণ করতে হবে। আমাদের পুরো বাহিনীটা নিয়োজিত, একজন দুজন করা সেটা ঠিক আছে, খারাপ না, কিন্তু তাতে বাহিনী পাল্টায় না। বাহিনী সামগ্রিকভাবে একটা কাঠামো। নতুনভাবে বাংলাদেশ গড়ার যে সুযোগ এসেছে তা বাস্তবায়ন করতে পুলিশ বাহিনীকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কথায় আছে পাপ নাকি বাপকেও ছাড়ে না, কোনো না কোনোদিন সেই পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে হয়। বাবা না করলে ছেলে করতে হয়, ছেলে না করলে নাতি পর্যন্ত করতে হয়। তো সেই কথা থেকে আজকে আমরা দেখতে পারলাম বাস্তব পাপী নিজেই পাপের জন্য প্রায়শ্চিত্ত ভোগ করছে। এমন একটি খবর দিয়েছেন প্রিয় সাংবাদিক ডক্টর কনক সারোয়ার। কনক সারোয়ারের ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন, সেটা হলো জাতির ভাগিনা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের। যেই ছবিটির কারণে ফেসবুক লিখে জানিয়েছে যে পৃথিবীতে এর চাইতে বেশি কোনো ছবি ভাইরাল হয় নাই, যেই ছবিটি জয়ের ভাইরাল হয়েছে। জয়ের এই ছবিটি আপনাদের দেখার জন্য আমাদের থাম্বনেইলে আমরা দিয়ে দিচ্ছি, যে আপনারা দেখলে এই বিভ্রস্ত চেহারা দেখলে আপনারা চিনতেই পারবেন না এটা 7 মাস আগের সজীব ওয়াজেদ জয়। যেই 7 মাস আগে সজীব ওয়াজেদ জয় হুঙ্কার দিয়েছিলেন দেশ এবং জাতিকে শিক্ষা দেওয়ার জন্য, আজকে সেই সজীব ওয়াজেদ জয় আমেরিকার একটি শপিং মলে একটি চেয়ারে বসে আছে। দেখলে মনে হচ্ছে যে একজন বৃদ্ধ মানুষ বসে আছে। প্রদর্শক ডক্টর কনক সারোয়ার তার ফেসবুকে কি লিখেছেন, লেখাটা আপনাদের সামনে তুলে ধরছি, তারপর এই নিয়ে কথা বলবো। বাংলাদেশের জনগণের অন্যতম সম্পদ লুণ্ঠনকারী পলাতক হাসিনার পুত্র এখন নিঃসঙ্গ। আওয়ামী লীগের জন্য ছোট হয়ে আসা পৃথিবীটা নিজের ভবিষ্যৎ নিয়ে তার চেহারায় আছে উদ্গ্রীণতার ছাপ। মাত্র 221 দিন আগেও যে উষ্ণপূর্ণ জীবন ও হম্বিতম্বি সব শেষ। 7 মাসে তার বয়স এক ধাক্কায় যেন 7 বছর বেড়ে গিয়েছে। ওয়াশিংটন ডিসির ভার্জিনিয়ার ডালাস শপিং সেন্টারের মলের ভিতরে আজ বিকেলের ছবি জাহিদ খান ছবিটা উঠিয়েছেন। প্রিয় দর্শক, সেই ছবিটা আমি আপনাদের জন্য আমি ভিডিওর ভিতরে দিচ্ছি, তারপরে আমি বিশ্লেষণটা করছি। প্রিয় দর্শক, ছবিটা দেখে আপনাদের হয়তো চিনতে একটু সময়ই লেগেছে, কারণ ছবিটা এমন একটা ছবি যেটা জয়ের 7 মাস আগে যখন মা ভারতে পালিয়ে গেলেন, তার পর সে একাধারে কয়েকদিন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য বড় বড় বুলি ছেড়েছে। প্রথম দিনই এক ধাক্কায় বলেছিল শেখ মুজিবের পরিবারের কেউ আর বাংলাদেশে রাজনীতি করবে না। তার একদিন পরে আবার সেই কথা পাল্টিয়ে তার মা পদত্যাগ করেননি, তার মা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী দাবি করেছিলেন। প্রিয় দর্শক, এইভাবে হুমকি দমকি 2 সপ্তাহ দেওয়ার পরে আর হদিস মিলছে না সজীব ওয়াজেদ জয়ের, কারণ তার মাথার উপরে আমেরিকার FBI এর তদন্ত চলছে। মিলিয়ন মিলিয়ন ডলার বাংলাদেশ থেকে আত্মসাৎ করে আমেরিকার বড় বড় ভার্জিনিয়া সহ বড় বড় ধনী মানুষদের এরিয়াতে তার বিলাসবহুল বাড়িগুলার হদিস পেয়েছে আমেরিকার FBI, যার কোনো ইনকাম নাই, কোনো চাকরি নাই, কোনো ধরনের কোনো কার্যক্রম নাই, ব্যবসা বাণিজ্য নাই। সে কি করে আমেরিকার ভার্জিনিয়ার মতো জায়গায় ধনী এলাকায় এই বাড়িগুলা ক্রয় করে? প্রিয় দর্শক, যখন বাংলাদেশের তরুণদেরকে হত্যা করছে তার মা, যখন বাংলাদেশে খুব ক্রাইসিস চলছে জুলাই মাসে, তখন সে ফেসবুকে পোস্ট দেয় তার একজন বান্ধবী লাগবে, তাই তার বান্ধবীর সন্ধানে সে ঘুরে বেড়াচ্ছিলেন। আর সেই বান্ধবীটা পেয়ে গিয়েছিলেন আমেরিকান এক নারীকে। সেই নারীকে নিয়েও কতগুলা ছবি আমরা ফেসবুক সোশ্যাল মিডিয়ায় দেখেছি, যখন আমাদের দেশে এক ধরনের যুদ্ধ চলছে, রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে, বাংলাদেশের তরুণদের সাথে পুলিশ
র্যাব সহ বিভিন্ন বাহিনীর সাথে। প্রিয় দর্শক, সেই আনন্দ ঘন দিনগুলা তার ফুরিয়ে গিয়েছে। সেই নারীও নাকি তাকে ছেড়ে এখন চলে গিয়েছে। এর আগে আপনারা জানেন যে সে আমেরিকাতে একজনের বিবাহিত বউকে বিয়ে করেছিলেন। সেই বউ তাকে ছেড়ে চলে গিয়েছেন আজ থেকে প্রায় 2 বছর আগে। প্রিয় দর্শক, এইভাবে বঙ্গবন্ধু বলতে শেখ মুজিবের বংশধররা আজকে আপনারা জানেন যে ইংল্যান্ডের টিউলিপ সিদ্দিকী আরেক মেয়ের ঘরের নাতনি টিউলিপ সিদ্দিকীর মন্ত্রিত্ব হারিয়েছেন। গতকাল এবং গত 2 দিন যাবৎ একটি গুরুত্বপূর্ণ পোস্ট আমরা দেখছি যে টিউলিপ সিদ্দিকীর নিজের সিগনেচার ডুপ্লিকেট করে, নিজের সিগনেচার নকল করে বোনকে ফ্ল্যাট কিনে দিয়েছিলেন। সেটাও এই ইউকের গোয়েন্দা সংস্থার কাছে ধরা পড়েছে। আর সেই কারণে সে নিজেকে বাঁচার জন্য এখন নাকি বোনকে সে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের জালে ফেলে দিচ্ছে। তার মানে এক বোন আরেক বোনকে ষড়যন্ত্রের জালে ফেলে দিচ্ছে, যে দুর্নীতিটা টিউলিপ করে নাই তার বোন করেছে। প্রিয় দর্শক, এই নিয়ে আজকে তাদের পরিবারের ভিতরে কি অবস্থা, কে বেশি চুরি করেছে, কে কম করেছে, এই নিয়ে তাদের ভিতরে এখন দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে। আর বাঁচার জন্য এখন একে অপরের নাম বলে দিচ্ছে। আমি করি নাই, আমার খালা করেছে। খালা বলছে আমি করি নাই, আমার বোনের মেয়ে করছে। এক বোন বলছে আমি করি নাই, আরেক বোন করেছে। এক খালাতো ভাই বলবে আমি করি নাই, আরেক খালাতো ভাই করছে। শেখ হাসিনার 1 ছেলে 1 মেয়ে, আর শেখ রেহানার 2 মেয়ে 1 ছেলে। এই 5 জন হলো শেখ মুজিবের সরাসরি ভবিষ্যৎ প্রজন্ম বা ভবিষ্যৎ বংশধর। 2 মেয়ের ঘরে 5 নাইনাতকুর। এই 5 জনের ভিতরে আজকে যে খারাপ অবস্থান তৈরি হয়েছে তাদের মারা বেঁচে থাকতে, এবং শেখ রেহানার স্বামীও বেঁচে আছে, তাদের মায়ের সামনে এই সন্তানদের এই খারাপ অবস্থা তারা দেখে দুঃখে দুঃখে তারা মরতে হবে। এই কারণে, কারণ তাদের হাত দিয়ে যে রক্ত ঝরেছে, তারা যে বাংলাদেশের আমাদের তরুণ কোমলমতি শিশু সন্তানদেরকে হত্যা করেছে, এর প্রতিদান তার স্রষ্টা থেকেই, আমরা নিয়তির কাছ থেকেই, আমরা আল্লাহর কাছ থেকেই এর শাস্তি কিন্তু এখন দেখা মাত্র শুরু করছি। প্রিয় দর্শক, এটা 7 মাসের দেখা শুরু। তাহলে আগামী 7 বছরে তাদের নাম, ইতিহাস পৃথিবীর মানুষের কাছে কতটুকু ঘৃণিত হতে পারে, কতটুকু মানুষ তাদেরকে ঘৃণা করবে, কতটুকু তাদেরকে প্রত্যাখ্যান করবে। তাদের দলের এমপি মন্ত্রীরা এখনই অস্বীকার করছে আমি করি নাই পাপ, আমি করি নাই দুর্নীতি, আমি বাধ্য হয়েছি হাসিনার কথায় এই কাজটি করতে। এখন সেনাবাহিনী, র্যাব, বিজিপি, পুলিশ, আনসার যাদেরকে তারা ব্যবহার করেছিল, প্রত্যেকে এখন তারা নিজের জীবনকে বাঁচানোর জন্য প্রত্যেকেই শেখ হাসিনা, শেখ রেহানা তাদের ছেলে মেয়ের কথা বলে দিচ্ছে, এবং তারা বাধ্য করেছিল আমাদেরকে এই খারাপ কাজগুলা করতে। সেই কথা বলা কিন্তু শুরু করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে। প্রিয় দর্শক, আমরা দেখেছি কামাল মজুমদার বলেছেন যে আমি জীবনে বেঁচে থাকতে আর কোনোদিন আওয়ামী লীগ করব না। প্রিয় দর্শক, এরকম সালমান এফ রহমানও বলেছে যে বড় বড় প্রজেক্ট খালি 2 বোনে বলতেন নতুন প্রজেক্ট তৈরি করতে, যার থেকে ওরা বড় মাপের একটা কমিশন নিয়ে নিতেন প্রজেক্টটা শুরুতেই। প্রিয় দর্শক, সেই কথা সেই সালমান এফ রহমান আজকে তাদের বিরুদ্ধে যখন সাক্ষী দিচ্ছে, সালমান এফ রহমানের সবকিছু যখন তছনছ হয়ে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য, সালমান এফ রহমানের ইংল্যান্ডের বাড়ি সহ সবকিছু যখন তদন্তের ভিতরে আসছে, আর সকল রাঘব বোয়ালদের টাকা পয়সা, সুইস ব্যাংক থেকে টাকা পয়সা টেনে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস নিজ দেশে নিয়ে যাচ্ছে, তখন তাদের আত্মহত্যা করার মতন অবস্থানেই তারা কিন্তু বর্তমানে আছেন। কিছু কিছু ছোটখাটো চুটিপুনা
আওয়ামী লীগের পক্ষে চিৎকার যারা করছিলেন গত 7 মাসে, আপনারা দেখেন আস্তে 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 কেমন নেমে আসছে। এখন আর আওয়ামী লীগের নাম নেওয়ার মতন লোক কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। বিভিন্ন রাম বাম নিয়ে মাঝখানে মাঝে মধ্যে আমাদের দেশে খারাপ কিছু করার চেষ্টা করে থাকে। প্রত্যেকটা চেষ্টাকেই শক্ত হাতে দমন করে নিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। প্রিয় দর্শক, কেটিভি 24 এর নিয়মিত অনুষ্ঠান দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশা রাখছি। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ। ভাবিকে শোনো, মাইটটা সাপ যদি চেইতে যায় এটা সামলানো বড় কঠিন। মাইটটা সাপ তো মানুষে গনে না, না শোনো, মাইটটা সাপ যদি চেত নাই মনে করো না, যদি চেইতে যায় ফানক সাপের থেকে কিন্তু এটার বিষ বেশি হয়ে যায়। আসলে এই কথাটা কেন বললাম, এই মুহূর্তে গেল ধরেন 17 বছর একটা লড়াই সংগ্রাম শেষে যখন ক্ষমতার চেয়ারটা চোখের সামনে ভাসছে, এর মাঝখানে কোথায় থেকে যেন ডক্টর ইউনূস সরকার এসে বসে গেলেন, বাকি মুরব্বীদেরকে নিয়ে একটা সার্কেল তৈরি করলেন। সেইখানে আবার এই ছাত্র উপদেষ্টারা বসলেন, আবার রাজনৈতিক দল তৈরি হয়ে গেল রাতারাতি, আবার ক্ষমতার দিকে ধাবিত হওয়ার জন্য সংসদের ঠিক রোডটার মুখে। ভাবিকে আইডিয়াটা সুন্দর। ওই দেখা যায় সংসদ ভবনে এরকম একটা কবিতা বানানোর পরিকল্পনা ছিল হয়তোবা। এই সকল কিছু দেখে বিএনপির মনে মনে কি হচ্ছে, যে ডক্টর ইউনূস সরকার কি করছেন, প্রশ্ন হচ্ছে এখানে। আর আজকে যে ঘোষণা দিয়েছেন মির্জা আব্বাস, যতটুকু মান সম্মান আওয়ামী লীগের আমলে ডক্টর ইউনূস না হারাইছেন, আগামী দিনে হয়তোবা তিনি এটাও হারাই ফেলতে পারেন। কারণ বিএনপি কিন্তু অরিজিনালি ফানক সাপ টাইপেরই, আওয়ামী লীগ টাইপেরই, মানে কর্মীরা যারা আছে সব বুলেট এক একটা। বাট রাইট নাও তারেক রহমান দলটাকে খুবই শৃঙ্খলার সাথে চালানোর চেষ্টা করছেন। তারপরেও মাঝে মাঝে ঘটনা ঘটছে। তবে দলের ঊর্ধ্বতন পক্ষ থেকে যদি এরকম গরম বক্তব্য আসে, কর্মীরা কি করবে? অনেকদিন কিন্তু শরীরটা লাড়াচাড়া দেওয়ার একটা কিন্তু জায়গা পাইতেছে না। আসবে, মাঠে প্রতিপক্ষ আছে। বিএনপিও আসলে বাধ্য হচ্ছে। কেন? ইউনূস সরকারের যে সংস্কার শব্দটা আমার কাছে ভালোই লাগে, কেমন যেন সংস্কার অলওয়েজ নতুন, হ্যাঁ, কিন্তু অনেকের কাছে অ্যালার্জি শব্দটা নাকি। আওয়ামী লীগের সময় নাকি এরকম উন্নয়ন শব্দটা শুনলে অনেকের অ্যালার্জি হইতে পারে, এরকম মনে হয়। হচ্ছে নাকি হচ্ছে না? কমেন্ট করেন তো দেখি। হচ্ছে মনে নাকি? আচ্ছা, যাই হোক, মূল আলোচনায় যাই। বিএনপির স্থায়ী কমিটির যিনি আছেন মির্জা আব্বাস, বরাবরই একজন কি বলা যায় অ্যাকশন নেতা টাইপের, তিনি বলছেন যে বিশেষ কিছু দলকে সুবিধা দেওয়ার জন্য সংস্কার কাজ চালাচ্ছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন এই সরকার। এখন এটা কি যৌক্তিক নাকি অযৌক্তিক? প্রথমে আমরা জাতীয় নাগরিক পার্টিকে দাবি করতেই পারি যে এই দলটাকে সুবিধা পায় তিনি দিচ্ছেন, এটা হচ্ছে বাস্তবতা, তাই না? তারপরে বিটিভি হিসেবে জামাত কিছু পাচ্ছে, এটা অনেকে মনে করছেন, আমি তার এত কিছু জানি না। আচ্ছা, যাই হোক, এরপরে তিনি বলছেন ওদের হাতের, মানে এই ইউনূস সরকারের হাতের, ওদের কলমের, এই যে কলম দিয়ে সাইন করে, অনেক দামি কলম, এই কলমের কোন সংস্কার আমরা সহজে মেনে নেব না। তো কি করবেন? সংস্কার যদি করেন আমরা কারেকশন করব। গেল নি মান সম্মান। কি করছে? সংস্কার যদি করেন আমরা কারেকশন করব। তো আপনারা কি একলা একলা করবেন? আপনারা বড় দল এই বললা না, শোনো, আমরা বড় দল ঠিক আছে, কিন্তু আমরা বিলিভ অন ডেমোক্রেসি। তো কি করবেন? বুদ্ধিটা হচ্ছে বিএনপি সেই কারেকশন অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে মিলেমিশে ঠিক করে তা আবার জাতির কাছে তুলে ধরবে যে দেখো উনি এরকম কারেকশন করছে, আমরা এটা কাইটটা এরকম করছি, ঠিক আছে নি? আমার কথা কি হয়? এটা নাটকের ডায়লগ মনে হয়েছে, বিবারিয়ার ডায়লগ। আচ্ছা, তো এরপরে তিনি বলছেন যে ওই সমস্ত তথাকথিত বুদ্ধিজীবী যারা এই দেশের নাগরিক পর্যন্ত নয়, তাদের দিয়ে আপনারা সংস্কার করবেন, এটা আমরা মেনে নেব না। এখানে অনেকেরই আছে যে ডক্টর আলী রিয়াজ, যিনি সংবিধান সংস্কার কমিটির প্রধান, যার বাংলাদেশের নাগরিকত্বই নাই, আমেরিকার নাগরিকত্ব আছেন, সম্ভবত ডুয়েল আছেন, আই ডোন্ট নো, দীর্ঘদিন বাংলাদেশে থাকেন না। তো তিনি যখন সংস্কার কমিটির প্রধান হয়েছেন, এটা নিয়ে অনেকে আপত্তি তুলেছেন, বাট সরকার তার শক্ত ভূমিকা বজায় রেখেছিল। এখন এই যে টোটাল এই বক্তব্য, তিনি বলছেন যে আমরা চাই নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার ততটুকু করেন, আর সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া। রিজভী সাহেব বলছেন মানে স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী প্যাকেজটা কি
আরে মানে এরকম বলে আর কি যে স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী কি সংস্কার তো চলমান প্রক্রিয়া, আপনারা যতটুকু করার দরকার নির্বাচনের জন্য দেয়া দেন। এখন যে নির্বাচন পিছাচ্ছে, বিএনপি মনে করছে যে এই সরকার নির্বাচন পেছানোর জন্য চেষ্টা করতেছে। কেন? ওনাদের যে কিংস পার্টি, জাতীয় নাগরিক পার্টি, এটাকে ম্যাচিউর করার জন্য। যদি জাতীয় নাগরিক পার্টি না হইতো ডক্টর ইউনূস সরকার প্রশ্নবিদ্ধ হইতো না, মনে রাখেন। 100% কিছুটা হয়তো জামাতের এরকম ছোঁয়াশাই নিয়ে অনেক কথা হইতো, বাট জাতীয় নাগরিক পার্টি ওনাকে বিতর্কিত করতেছে, এটা বাস্তব। এটা ওনার ড্রিমও, তিনিও চাচ্ছেন ছাত্র নেতৃত্ব। আসিফ নজরুল স্যার তো কইছে বাবা বাবা তোমরা 5-10টা বছর থাকো। ভাবি কিটা কোনো কথা কইডাই কথা, আমার কথা কি হয়? অবশ্যই হয়। এরকমই তেজা হয়নি। আবার সাংবাদিক ইলিয়াস চিন্তা গেছে জাতীয় নাগরিক পার্টিরে কইছে দেশ চোষার মজা বোঝাবে। দেখেন শব্দ কোথায় থেকে কোথায় যাচ্ছে। তো এরকম যদি পরিস্থিতি হইতে থাকে 2-4 দিন পর ওনার নিয়ে কথাবার্তা হবে। আর আমার মনে হয় এতদিন যাবৎ বাংলাদেশ আওয়ামী লীগের রোশান হলে যারাই পড়তো রাতারাতি তারা হিরো আলম হয়ে যেত। হিরো আলম বোঝেন নাই? আর বাংলাদেশে একসময় আওয়ামী লীগের নেতারে হারানোর জন্য, আরাফাতরে হারানোর জন্য হিরো আলম ভোটে দাঁড়াইছে, দেখছেন না? আলম এখন 10টা ভোট পাবে, দাঁড়ানোর সাহসই তো করে না, থাপড়িয়া দাঁত ফলাই দিবে। হইল কি? কারণ ওই সময়টা ছাগল দাঁড়াইলেও ছাগলের একটা জনপ্রিয়তা হয়ে যেত। বাট রাইট নাও আওয়ামী লীগ মাঠে নাই, এখানে হিসাবটা আলাদা। তো তখন ডক্টর ইউনূস সব দলের একটা পাইছেন, সমর্থন পাইছেন। আর এটা একটা পলিটিক্যাল ইস্যুও ছিল, ইন্টারন্যাশনাল ক্যারেক্টার। বাট রাইট নাও সব দলই তারা নিয়ে খেলা শুরু করছে। এরকম খেলতে থাকলে আওয়ামী লীগ একদিন যোগ দিবে, তারপরে তিনি সবার খেলার পাত্র হবেন। ওই রকম কিছুই ঘটে যাবে যেটা হয়তো আমরা কল্পনাও করতেছি না। আমিও চাই সরকার যেটাই করেন আপনারা নির্বাচনের বিষয়টা আসলে একটা ক্লিয়ার তারিখ ঘোষণা করে দিলে বিএনপি মনে হয় স্বস্তি পাবে, জাতীয় স্বস্তি পাবে। একবার ডিসেম্বর, এরপরে মার্চ, অমুকে কয় জুন, তো মানুষ তো বিভ্রান্তিতে আছে, তাই না? কেউ কেউ বলতেছে হাসিনার বিচার তো 18 বছর লাগবে। 18 বছর কি ক্ষমতা থাকবে? আসিফ নজরুল স্যারকে 5-10 বছর তোমরাই থাকো, মিঠাই খাই মন্ডা খাই না, উনি বলেন না, মানে অনেকে বলতেছে এরকম আর কি। তো কি মনে করেন যে আসলে কোন দিকে যাচ্ছে মানে ডক্টর ইউনূসের যে সিদ্ধান্তগুলো? পলিটিক্যাল পার্টিরা আপনাকে ধরবে, এটাই তো স্বাভাবিক। মানুষ রাজনীতি করেই ক্ষমতায় যায়। দেখা যাক কি হয়। ভালো থাকুন। ওদের হাতের কোনো সংস্কার আমরা সহজে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে নির্বাসনে রয়েছেন। সেখানে বসে তিনি নানা রকম অডিও বার্তায় হুমকি এবং ধামকি দিয়ে চলেছেন। তিনি এবং তার মিত্র ভারত সম্মিলিতভাবে বাংলাদেশের শাসন ব্যবস্থা, বাংলাদেশের প্রশাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, জনগণের ভিত্তি এবং বর্তমান সরকার, তাদের কর্মকাণ্ডকে একেবারে ধূলিসাৎ করার জন্য, নস্যাৎ করার জন্য নানা রকম চেষ্টা এবং তদবির তারা চালিয়ে যাচ্ছেন। এবং সেই চেষ্টা তদবিরের যে পরিণতি কতটা নির্মম এবং নিষ্ঠুর হতে পারে, এটা নিয়ে ভারত বা শেখ হাসিনা কি চিন্তা করছেন তা আমরা বলতে পারবো না। তবে আমরা যেটা আশঙ্কা করি যে তারা তাদের স্বার্থ সিদ্ধির জন্য আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে যদি শেখ হাসিনা বিসর্জন দেন আর ভারত যদি এটিকে গ্রাস করে, খুব আশ্চর্য হওয়ার মতো কোনো ঘটনা ঘটবে না। এর কারণ হলো মানুষ যখন বিপদে পড়ে তখন ডাজ নট ম্যাটার তার আশেপাশে কে রইল, কি হলো, সে তখন নিজেকে বাঁচানোর জন্য প্রাণান্ত চেষ্টা করে। দ্বিতীয়ত মানুষের যখন স্বার্থে আঘাত হানে তখন মানুষ তার সেই স্বার্থ সিদ্ধির জন্য খুন, জখম, রাহাজানি থেকে শুরু করে করতে পারে না, এহেন কোনো কুকর্ম নেই। তো এই মুহূর্তে ভারতের একই অবস্থা। বাংলাদেশে তাদের দীর্ঘদিনের মিত্র শেখ হাসিনার যে এইভাবে পতন হবে তারা কল্পনা করতে পারেননি। এটা যেভাবে শেখ হাসিনার পতন, একই সঙ্গে ভারতেরও পতন। ভারতের সীমাহীন গোয়েন্দা ব্যর্থতা। ভারত যদি প্রথম থেকে বুঝতে পারতো যে এইরকম একটা বিপ্লব দানা বাঁধছে, এই বিপ্লবের পেছনে অনেকের হাত আছে এবং সেখানে জাতিসংঘ থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্রের FBI এবং আরও অনেক বহির্শত্রুর সঙ্গে সঙ্গে দেশের যে রাজনৈতিক শক্তিগুলো, সাধারণ আমজনতা এবং তার সঙ্গে সঙ্গে কিছু নিষিদ্ধ ঘোষিত সংগঠন যার যার অবস্থান থেকে এরকম কিছু কর্মকাণ্ড করে যাচ্ছিল, যে কর্মগুলো ক্রমশই সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল, যেটি ভারতের গোয়েন্দা সংস্থাগুলো বুঝতে পারেনি। ফলে কি হলো, ভারত এখন ত্রিমুখী চাপের মধ্যে পড়েছে। প্রথম চাপ হলো শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে তাদের দেশে শেখ হাসিনার বিপক্ষে যারা লোকজন রয়েছেন তারা নানা রকম দাবি দেওয়া তুলছেন। দ্বিতীয়ত শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য এক ধরনের চাপ রয়েছে। আর তৃতীয়ত বাংলাদেশের প্রতি তাদের যে নীতি ছিল সেই নীতির কারণে নরেন্দ্র মোদীর প্রচণ্ড সমালোচনা চলছে। মোটা দাগে এই হলো তথ্যগত। আর যেগুলো বাস্তব সেটা হলো যে বাংলাদেশের রাজনীতি যদি ভারতের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়
এবং এখানে চীন যদি এসে ঘাঁটি করে তাহলে সেক্ষেত্রে ভারতের যে 7 সিস্টার সেই 7 সিস্টার ভারতে হাতছাড়া হয়ে যাবে। এবং ভারতের যদি 7 সিস্টার হাতছাড়া হয়ে যায়, আমাদের পার্বত্য চট্টগ্রাম হাতছাড়া হয়ে যাবে সঙ্গে সঙ্গে, অ্যাট দ্য সেম টাইম একই সাথে এই ঘটনাটা ঘটবে। অর্থাৎ ভারতের 7 সিস্টার চলে যাবে, আমাদের চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এই অঞ্চলগুলো চলে যাবে। ফলে এটা নিয়ে ভারত যেভাবে চিন্তিত তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরাও কম চিন্তিত নই। তো এই অবস্থাতে শেখ হাসিনা কি করবেন তার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে। তিনি যদি ভালো করেন, তিনি যদি এই সময়টিতে এসেও আত্মোপলব্ধি করেন, তাহলে তার জন্য কল্যাণকর এবং আমাদের জন্য কল্যাণকর। এর কারণ হলো এত বড় একটা রাজনৈতিক দলের নেতৃত্ব এখন তার হাতে, এবং দেশের 35% মানুষের জনসমর্থন অন্ধের মতো তাকে অনুসরণ করছে। এবং তিনি সত্য বলেন, মিথ্যা বলেন, অনুনয় করেন, বিনির্ণয় করেন, যা কিছু করেন না কেন, তার দলের কর্মী সমর্থক যাদের সামান্য বিবেক বিবেচনা আছে তারা বাদে বাকি সবাই একেবারে ভেড়ার পালের মতো রীতিমতো মাথা ঝুলাচ্ছে। আপা আসেন, আপনার হাতে দেশ নিরাপদ, শেখ হাসিনা আজ আসবে, কাল আসবে, মার্চ মাসের 15 তারিখে চলো আমরা সবাই এয়ারপোর্টে যাই, সেদিন শেখ হাসিনা আসবে, এইরকম একটা যাকে বলে ধোয়া তুলে প্রতি মুহূর্তে সামাজিক মাধ্যম গরম করে তুলছে। তো সেই দিক থেকে শেখ হাসিনাকে নিয়ে নির্মোহ আলাপ আলোচনা করা এবং তার চিন্তা চেতনা কী এবং তার আগামী দিনে কী কী ভয় আতঙ্ক ইত্যাদি কাজ করে সেই বিষয়গুলো নিয়ে আমাদেরকে ভাবতে হবে, যেন সো দ্যাট আমরা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ থেকে সতর্ক থাকতে পারি। আমি প্রথমে যেটা বলতে চাই যে শেখ হাসিনার 7টি ভয়। তার প্রথম ভয় হলো যে এই মুহূর্তে তার কাছে যে জিনিসটি রয়েছে সেটা আওয়ামী লীগের নেতৃত্ব, এটি যে কোনো সময় চলে যেতে পারে। 111-এ তার এই অভিজ্ঞতা রয়েছে এবং সেই অভিজ্ঞতার আলোকে এখন যারা ক্ষমতা আছেন তারা অনেক ক্যালকুলেটিভ, অনেক সামর্থ্যবান এবং একই সঙ্গে আওয়ামী লীগ 11-এর সময় যতটা দুর্বল ছিল তার চেয়ে এখন বেশি মাত্রায় দুর্বল। কাজেই শেখ হাসিনা যদি নেতৃত্ব হারিয়ে ফেলেন তাহলে তিনি সব কিছু হারাবেন, এটা তার প্রথম ভয়। দ্বিতীয় ভয় হলো ভারত যে কোনো সময় তাকে বের করে দিতে পারে। এর কারণ হলো যে ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র, এই রাষ্ট্রে কোনো কিছুই একেবারে যাকে বলা পার্মানেন্ট কোনো কিছু নয়। সেক্ষেত্রে যদি তাকে বের করে দেওয়া হয় বা তাকে চলে যেতে বলা হয়, তিনি কোথায় যাবেন, কোন দেশে যাবেন, এটি তার 2 নম্বর ভয়। 3 নম্বর ভয় হলো যে কোনো কারণে আমেরিকা এবং ভারত সম্মিলিতভাবে তারা যদি শেখ হাসিনাকে বাংলাদেশে হস্তান্তর করে তাহলে একটি যাকে বলা হয় ইতিহাসের নির্মম একটি দৃশ্য তৈরি হয়ে যাবে। অনেকে হয়তো স্বপ্ন দেখছেন যে শেখ হাসিনা বাংলাদেশে এলে এটা হবে, ওটা হবে, হ্যাং প্যাং ট্যাং হবে, আসলে কিছুই হবে না। এই কারণ হলো রাষ্ট্র ক্ষমতা এতটা শক্তিশালী। আপনারা দেখেছেন যে সাইদি সাহেব যখন মারা গেলেন তার লাশের কাছে মানুষ যেতে পারেনি, তার কবরের কাছে কাউকে যেতে দেওয়া হয়নি, তার ছেলে সন্তানদেরকে দেওয়া হয়নি। এমনকি গোলাম আজমকে যেদিন গ্রেপ্তার করা হয় লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে কেঁদেছে, কিন্তু বিএনপি জামানাতে সেই গোলাম আজমকে যখন গ্রেপ্তার করা হলো একটা লোক এসে আটটা হতে দেয়নি। বেগম খালেদা জিয়াকে যেদিন গ্রেপ্তার করা হলো, বালির ট্রাক যেদিন তার বাড়ির সামনে স্থাপন করা হলো, কিছুই হয়নি। কাজেই যদি শেখ হাসিনাকে ভারত পাঠিয়ে দেয় এবং বাংলাদেশে আনা হয়, নীরবে নিভৃতে তাকে কোর্ট কাছারিতে হেনস্থা হতে হবে, অপমানিত হতে হবে, লাঞ্ছিত হতে হবে। এটা হলো তার 3 নম্বর ভয়। 4 নম্বর ভয়টা হলো যে তার পরিবার এবং পরিজন সম্পর্কে যে সকল তথ্য আসছে, বিশেষ করে দুর্নীতির তথ্য আসছে, এই দুর্নীতির তথ্য যদি সত্যিকার অর্থে তথ্য প্রমাণ সহ দেশে এবং দেশের বাইরে উপস্থাপিত হয় তাহলে এখন তিনি যেভাবে কথা বলছেন সেভাবে তিনি তার নেতাকর্মীদের সঙ্গে কথা বলতে পারবে না, তার মোরাল ক্যারেজটা হারিয়ে যাবে। অনেক কিছুর পরেও দেখা যাচ্ছে যে বেগম যে ব্যক্তিগতভাবে দুর্নীতি করেছেন এরকম কোনো প্রমাণ এখন পর্যন্ত আওয়ামী লীগ করতে পারেনি। তো সেই দিক থেকে যদি শেখ হাসিনার ব্যক্তিগত দুর্নীতি প্রমাণিত হয়ে যায় তাহলে তার আর মুখ দেখানোর কোনো জায়গা থাকবে না। এটা হলো 4 নম্বর। 5 নম্বর হলো তার মেয়ে এবং তার ছেলেকে নিয়ে তার ভীষণ রকম চিন্তা। ছেলেটা আমেরিকাতে আছে, এখন সে মূলত রাজনৈতিক ব্যক্তিত্ব নন, ফাইটার নন, তিনি তার মায়ের সন্তান, বঙ্গবন্ধুর নাতি, এই হিসাবে তার যতটুকু বলা দরকার, করা দরকার, বা তার আশেপাশে আরাফাত, পলক ওনারা একত্রে চলে তাকে কিছুটা গ্রুমিং করার চেষ্টা করেছে। এখন সে কতটা দুর্নীতি করেছে না করেছে সেটা বড় বিষয় না, বড় বিষয় হলো যে সে তারেক রহমানের সাহেবের মতো কোনো অবস্থাতেই পলিটিক্যালি ম্যাচিউরড নন, লড়াকু নন, এবং বাংলাদেশের কৃষ্টি কালচার সাহিত্য সম্পর্কে তার কোনো ধারণাই নেই। ফলে তিনি তার মায়ের অবর্তমানে কীভাবে থাকবেন, কীভাবে বেঁচে থাকবেন এটি নিয়ে তার মা চিন্তিত। একই সঙ্গে তার বোন সাইমা ওয়াজেদ পুতুলের সংসার ভেঙে গেছে, জয়েরও সংসার ভেঙে গেছে, এবং এই অবস্থাতে সব কিছু এলোমেলোর মধ্যে এই দুটো সন্তান যে কোনো মায়ের জন্যই একটা লায়াবিলিটিস। এই কারণ হলো পুতুলও যে পর্যায়ে আছে সেই পর্যায়ে মূলত তার মায়ের কারণে, কিন্তু এই পদ পদবি চলে গেলে তার স্বামী নেই, সংসার নেই, আত্মীয় স্বজন এখন সবাই যে যার মতো অবস্থানে,
তাহলে পুতুল এবং জয়ের কি হবে, এই টেনশনে তার মাথা রীতিমতো খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়ে গেছে। সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হলো তার ভালোবাসার যে জায়গা, সেটি হলো তার বাবাকে নিয়ে। তো তার এই যে বাবাকে নিয়ে তার যে ভালোবাসা, এখন তার বাবাকে নিয়ে যেভাবে গালাগাল হচ্ছে এবং আওয়ামী লীগ রাজনীতির কারণে যেভাবে বঙ্গবন্ধুকে কলুষিত এবং কলঙ্কিত করার চেষ্টা করছে, এটি কিছুটা হলেও না, এটি তাকে ভীষণ রকমভাবে এক ধরনের গ্লানির মধ্যে তাকে ফেলে দিয়েছে। তার অবশ্যই অনুশোচনা হচ্ছে যে আমি যা কিছু করতাম নিজের নামে করতাম, কেন আমার বাবাকে আমি টানতে গিয়েছিলাম, বা কেন আমার কারণে আমার বাবার এই দুরবস্থা হলো। ফলে এখানে প্রতিশোধ নেওয়ার মতো বয়স বা সময় তার নেই। ফলে তিনি এখানে আত্মগ্লানিতে তিনি প্রতি মুহূর্তে ক্ষতবিক্ষত হচ্ছেন। এগুলো তার 7টি খারাপ দিক, তার 7টি ভয়, 7টি আতঙ্ক। এখন সম্ভাবনা রয়েছে 7টি। সেটি হলো ভারত এখানে বাংলাদেশের ব্যাপারে সত্যিকার অর্থেই যাকে বলা হয় মহাশক্তিধর, মোর দ্যান এনিবডি। এখানে ভারত যদি শেখ হাসিনার জন্য শক্তি প্রয়োগ করতে চায়, তাহলে ভারতকে বাধা দেওয়ার মতো শক্তি এখানে কারো নেই। কোনো গ্লোবাল শক্তি তাকে বাধা দিতে পারবে না। এবং তারা যদি এই কাজটি করে, তাহলে রাশিয়াও তাদেরকে সমর্থন দেবে। আমেরিকা দূর থেকে হম্বিতম্বি করবে, কিন্তু মনে মনে খুশি হয়ে যাবে। এবং এটি ভারতের জন্য খুব বেশি দরকার। তো এটা হলো তার 1 নম্বর আশার বাড়ি। 2 নম্বর হলো যে এই সময়ের মধ্যে গত 7 মাসে তিনি প্রমাণ করতে পেরেছেন যে তার চেয়ে বিশ্বস্ত বন্ধু ভারতের নেই। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস, জামায়াত ইসলামী কিংবা বিএনপি অথবা এই যে ছাত্রদের যে সংগঠন, এদের কারোর সঙ্গে এখন পর্যন্ত ভারতের ন্যূনতম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তো দূরের কথা, স্বাভাবিক যোগাযোগটি পর্যন্ত এখন পর্যন্ত হয়নি। এবং ভারত কোনো অবস্থাতেই বিএনপিকে এবং জামাতকে আস্থায় নিতে পারছে না। তারা এখনও পর্যন্ত বিকল্প হিসেবে আওয়ামী লীগের কথাই চিন্তা করছে। এখন শেখ হাসিনা বিহীন বা শেখ হাসিনা সহ এটি পরের বিষয়। তারা এখনও পর্যন্ত আওয়ামী লীগের ব্যাপারে যে দৃঢ়তা তারা দেখাচ্ছে এবং নির্বাচনে আওয়ামী লীগ বিহীন নির্বাচন হবে না, এই ব্যাপারে তারা যে চাপ প্রয়োগ করছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, এটি শেখ হাসিনার জন্য দ্বিতীয় সফলতার কথা। তৃতীয়ত হলো বর্তমান সরকারের ব্যর্থতা। বর্তমান সরকারের সীমাহীন ব্যর্থতা তাকে উল্লসিত করছে, তাকে আশান্বিত করছে এবং তাকে ফিরে আসার জন্য স্বপ্ন দেখাচ্ছে। 4 নম্বরে যেটি রয়েছে সেটি হলো তার উন্নয়ন কর্মকাণ্ড। এখন দিন যত যাচ্ছে মানুষ তার এই উন্নয়ন কর্মকাণ্ডের কথা স্মরণ করছে। এক্সপ্রেসওয়েতে যাচ্ছে, শেখ হাসিনার কথা মনে হচ্ছে। পদ্মা সেতু দিয়ে যাচ্ছে, শেখ হাসিনার কথা মনে হচ্ছে। মেট্রো রেলে চলা হচ্ছে, শেখ হাসিনার কথা মনে হচ্ছে, ইত্যাদি আরও অনেক কিছু। কিন্তু এর পেছনে যতই দুর্নীতি অনিয়মের কথা আমরা বলি না কেন, পাবলিক কিন্তু সেই কথাগুলো খাচ্ছে না। এই গেল যাকে বলা হয় তার 4 নম্বর সম্ভাবনা। 5 নম্বরে হলো যে আমাদের দেশের জনগণ শাসক হিসেবে যে ধরনের মানুষ চায়, শেখ হাসিনার মধ্যে সেই গুণাবলীগুলো ছিল। এবং এই যে শেখ হাসিনার দৃঢ়তা এবং তার জিদ, তার কাজ করার ক্ষমতা, তার দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা, ক্ষতি করার ক্ষমতা, উপকার করার ক্ষমতা। তিনি যদি বলতেন যে আজকে আমি অমুক জায়গাতে একটা গ্রাম তৈরি করে দেবো, 24 ঘন্টার মধ্যে তিনি সেই গ্রাম ডিসিএসপির সব দৌলতে 24 ঘন্টার মধ্যে বাস্তুহারাদের জন্য একটা গ্রাম তৈরি হয়ে যেত। তিনি রাজনীতিতে সারপ্রাইজ দিতে ভালোবাসতেন। এই জিনিসগুলো মানুষজন খুব পছন্দ করে, নাটকীয়তা ভীষণ রকম পছন্দ করে। এটি হলো তার 6 নম্বর। আর 7 নম্বর হলো তার যে সঙ্গী সাথী তিনি তৈরি করে ফেলেছিলেন ব্যবসা বাণিজ্য, শিল্প, সাহিত্যে। এরা সবাই এই গত 7 মাসে সিমেন্টেড হয়ে গেছে। তারা বুঝতে পেরেছে যে আওয়ামী লীগ ছাড়া তাদের কোনো গতি নেই, তাদেরকে মরে যেতে হবে, অস্তিত্ববিহীন হয়ে পড়তে হবে, অথবা আওয়ামী লীগকে সাহায্য এবং সহযোগিতা করে তাদেরকে সেই আওয়ামী লীগের সাথে থাকতে হবে। এই জিনিসগুলো তারা কিন্তু এখন মনে করছে ব্যবসায়ীরা। তো এই ব্যবসায়ীদের এই মনোবৃত্তির কারণে, কবি সাহিত্যিকদের মনোবৃত্তির কারণে, সাংবাদিকদের মনোবৃত্তির কারণে বিশাল একটা প্রেশার গ্রুপ সারা দুনিয়াতে তারা ছড়িয়ে পড়েছে এবং যার যার অবস্থানে থেকে শেখ হাসিনার জন্য সাহায্য করছে। এখন 71 টিভির যারা সাংবাদিক, সেই নবনীতা চৌধুরী থেকে শুরু করে অন্য যারা রয়েছেন, তারপরে শেষে বিভিন্ন পত্রপত্রিকা যারা সাংবাদিক ছিলেন, তারা যে সকল ব্যবসায়ীরা পালিয়েছেন, তারা তাদের আত্মীয় স্বজন সবাই মিলে শেখ হাসিনার জন্য একটা ডিশ তৈরি করছেন, ফিরে আসার জন্য একটা অ্যান্টেনা তৈরি করছেন, তাকে ক্ষমতায় বসানোর জন্য আর একটা নতুন চেয়ার তৈরি করেছেন। এবং এই জিনিসটি শেখ হাসিনার জন্য একটা বিরাট আশার আলো। তো প্রিয় দর্শক, এই বিষয়টা নিয়ে আপনার মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন আর আমাদের চ্যানেলের দ্রুত সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।